কাজ নিয়ে ভেবো না, ওসব ভাবনা ত্যাগ করো। তুমি কি চাও? একটা আশ্রয় আমি তোমাকে দেব, প্রতিদিনের খাবার আমি দেব। তোমাকে একটিই কাজ করতে হবে, এক জায়গায় বসে আনন্দে উদ্বেল হয়ে থাকতে হবে। তোমার সারা জীবনের আহারের দায়িত্ব আমার। পারবে থাকতে? না, তুমি প্রত্যেক দিন কিছু না কিছু সমস্যা তৈরি করতে চাও। মানুষ বলে তারা শুধু জীবিকার জন্য পরিশ্রম করে। আমি বলি চিন্তার কিছু নেই, আমি তোমাকে রোজ খাবার দেব, কোনো চিন্তা নেই। তোমাকে যেটা করতে হবে, প্রত্যেক দিন তোমার চোখে আনন্দাশ্রু দেখতে চাই। এই একটাই শর্ত, তোমাকে পরিশ্রম করতে হবে না, আমার সেবা করতে হবে না, কিচ্ছু তৈরি করতে হবে না, কোনো কিছু না। শুধু এখানে আনন্দে বসে থাকো, আমরা তোমার অন্নসংস্থান আর সেবা করব। না, So the problem is not in your work, the problem is not in your life, the problem is not in the world that you live, the problem is just that you have not done the necessary things for this one to flow through this effortlessly, beautifully. সমস্যা হলো এই জীবনটা অনায়াসে এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাজ তুমি করনি। প্রয়োজনীয় কাজটাই তো করা হয়নি, অথচ আমরা আশা করছি সেটা একদিন হঠাৎ হয়ে যাবে। এটা হঠাৎ হয় না। সারা পৃথিবীর প্রচুর মানুষ আমেরিকা দেশটাকে স্বর্গ বলে ভাবে, কিন্তু সেখানে যারা বাস করে তারা একদমই সেরকম ভাবে না, তাই নয় কি? তাই তো, সারা পৃথিবীর প্রচুর মানুষ এই দেশটাতে প্রবেশ করার জন্য চেষ্টা করছে। দক্ষিণের সীমান্ত খুলে দাও, দেখবে কাল সকালে 1 কোটি মানুষ প্রবেশ করবে, কারণ তারা ভাবে এটা স্বর্গ। কিন্তু তোমার কাছে এটা সেরকম কিছুই নয়, তাই নয় কি? তোমার কাছে এটা কোনো স্বর্গ নয়, কারণ স্বর্গ আর নরক আসলে তো কোনো ভৌগোলিক স্থান নয়। তুমি নিজেকে কিভাবে তৈরি করছো সেটিই তোমার স্বর্গ বা নরক। আমরা স্বর্গ নিয়ে এত কথা বলি কারণ পৃথিবীর অনেক মানুষ নিজেদের জীবনটাকেই নরক বানিয়ে ফেলেছে। এই জীবনটাকে স্বর্গ সুখে ভরিয়ে রাখতে পারলে তুমি কি স্বর্গে যাওয়ার কথা বলবে? এখানে এই মুহূর্তে যদি তুরীয় আনন্দ অনুভব করো, তখন কি আর তোমার স্বর্গে যাওয়ার ইচ্ছা থাকবে? বহুদিন আগের কথা, 20 শতাব্দীর শুরুর দিকে একটা সনাতন গ্রিক চার্চ, সেই চার্চের একজন বিশপ, তোমরা নিশ্চয়ই জানো সনাতন গ্রিকবাসীদের আলাদা চার্চ থাকে, নিজস্ব পোপ থাকে, যিনি টার্কিতে থাকেন, তোমরা জানো তো। তো এইরকমই প্রথাগত একজন বিশপ ভারতীয় আধ্যাত্মিক সাধনার বিষয়ে অনেক কিছু শুনে ভারতে আসতে চাইতেন, কিন্তু তিনি কখনো ভারতে আসতে পারেননি, কারণ তাকে অত্যন্ত গুরুদায়িত্ব পালন করতে হতো। 60 বছর বয়সে যখন উনি আধা অবসরপ্রাপ্ত হন, উনি ভারতে আসার সুযোগ পান এবং আসেন। তো দক্ষিণ ভারতে এসে উনি একজন সাধকের সাথে বা একজন যোগীর সাথে দেখা করতে চেয়েছিলেন, একজন যোগী। তো কেউ একজন ওনাকে একটি পাহাড়ের উপরে একটা গুহায় থাকা একজন যোগীর সন্ধান দিয়েছিলেন। তো উনি পাহাড় বেয়ে উঠতে উঠতে সেই গুহাটির সামনে পৌঁছে যান। উনি দেখেন একটা গুহার সামনে একজন বৃদ্ধ মানুষ মুখে মৃদু হাসি নিয়ে আর চোখ বন্ধ করে নিশ্চিন্তে বসে আছেন। তো বিশপ উনার সামনে গিয়ে সাষ্টাঙ্গ হয়ে শুয়ে পড়েন। উনি সেটা পারছিলেন না, কারণ তিনি অভ্যস্ত ছিলেন না। তিনি শুনেছিলেন যে ভারতে উপুড় হয়ে প্রণাম করাটাই নাকি প্রথা। তো উনি মাটির ওপর এইভাবে শুয়ে তারপর কোনো রকমে উঠে বসেন। যোগী ওনার দিকে তাকান বিস্মিত হয়ে। উনি নিশ্চিতভাবে আগে কখনো কোথাও এভাবে প্রণাম করেননি। সেটা বুঝেই যোগী হাসেন। তখন সেই বিশপ নিজের পরিচয় দিয়ে বলেন যে, আমি বহুদিন চার্চের সেবা করেছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, আপনি কি উত্তর দিতে পারবেন? যোগী হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি প্রশ্ন আপনার। তো বিশপ জানতে চান জীবন কি? 60 বছর বয়সে জীবন কি?
তখন যোগী চোখ বন্ধ করলেন আর আনন্দে ভেসে গিয়ে বললেন, জীবন হল বসন্তের বাতাসে বয়ে যাওয়া একটা জুঁই ফুলের সুগন্ধের মতো। কথাটা বলতে বলতে যোগীর চোখ থেকে আনন্দাশ্রু ঝরে পড়ে। তখন বিশপ বললেন, না না, আমাদের পোপ আমাদের বলেছিলেন জীবন হল একটা কাঁটার মতো, আর সেটা উপড়ে ফেলা উচিত। এমনকি প্রতীকস্বরূপ যিশু নিজেও একটা কাঁটার মুকুট পরেছিলেন। তো আপনি এটা কিভাবে বলছেন? আমাদের পোপ তো অন্য কিছু বলেন। যোগী বিশপের দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, হতে পারে, ওটা তার জীবন। তো জীবনকে কোন পথে নিয়ে যাবে সেটা তুমি কোথায় আছো, কিভাবে আছো তার উপর নির্ভর করে না, নির্ভর করে তুমি কোন পথে যাবে তার উপর। প্রশ্ন হল, তুমি তুমি কি নিজের মধ্যে সেই সেই প্রয়োজনীয় নৈপুণ্য, শৃঙ্খলা আর উপাদানগুলো তৈরি করতে পেরেছ, যাতে জীবনকে বসন্তের বাতাসে জুঁই ফুলের গন্ধ বলে মনে হয়, কাঁটার মতো নয়। জীবন যদি একটা কাঁটা হয়, আমাদের উচিত সেটাকে তুলে ফেলা, তাই নয় কি? আমাদের পাশ্চাত্য সমাজে দৈনন্দিন জীবনের পরিস্থিতিগুলোকে মোকাবিলা করতে আমরা বুদ্ধিকে অনুভূতির থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এটা কেন? আমার মনে হয় এটা ইউরোপীয় প্রভাব। ডেকার্ট আর কি। আমার মনে হয় দীর্ঘ সময় ধরে মানব সমাজ বেঁচে থাকার এই সংগ্রামের মধ্য দিয়ে গেছে। আপনি বেঁচে থাকতে চাইলে আপনার বৈষম্যমূলক ক্ষমতাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, অন্যথায় আপনি বেঁচে থাকবেন না। যতক্ষণ না আমরা এমন সমাজ গঠন করতে পারছি যেখানে সবাই বেঁচে থাকতে পারবে, এটার বিরাম নেই। তাই এই কারণেই প্রাচ্য সমাজগুলি বুদ্ধিমত্তার উপর তত বেশি নির্ভর করেনি, বরং বোধশক্তির উপর করেছে। এই দুটির মধ্যে স্পষ্ট পার্থক্য আছে, কারণ সম্ভবত ইংরেজি ভাষায় বুদ্ধিমত্তার বিভিন্ন দিক বর্ণনা করার মতো আলাদা কোনো শব্দ নেই। সংস্কৃত ভাষায় বুদ্ধিমত্তার কমপক্ষে 8টি মাত্রা আছে। বুদ্ধি তার মধ্যে একটি। বেঁচে থাকার প্রক্রিয়ার জন্য বুদ্ধি অত্যন্ত কার্যকরী, কারণ এটা আপনাকে বৈষম্য করার ক্ষমতা দেয়। আপনি যদি আপনার বুদ্ধির মাধ্যমে কিছু জানতে চান, ধরুন আপনি বুদ্ধির মাধ্যমেই ফুলটিকে জানতে চান, তো দেখবেন ফুলটাকে একমাত্র ছিঁড়ে ফেলার মাধ্যমেই সেটিকে জানার চেষ্টা করতে পারেন। ব্যবচ্ছেদ হলো বুদ্ধির উপায়। কিন্তু আপনি যদি আপনার মাকে জানতে চান, দয়া করে ব্যবচ্ছেদ করবেন না। জীবন সেভাবে হয় না। যদি সম্পূর্ণরূপে জীবনকে জানতে চান, তবে আপনার বুদ্ধিমত্তার অন্য মাত্রার প্রয়োজন, কারণ বুদ্ধি আমাদের বেঁচে থাকার ক্ষমতা এবং অন্যদের ওপর কর্তৃত্ব ফলানোর একটা ধারণা দিয়েছে। তাই আমরা বুদ্ধির ভক্ত হয়ে গেছি। বুদ্ধি যে বিস্ময়কর জিনিস, সে বিষয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু আপনাকে বুঝতে হবে, মানুষের বুদ্ধি কেবল কিছু সংগ্রহ করা সীমিত তথ্যের ভিত্তিতেই কাজ করে। এটা সম্পূর্ণ নতুন কিছু অন্বেষণ করতে পারে না। আপনি যা জানেন শুধু সেটিকেই অন্য কোনো মাত্রায় প্রয়োগ করতে পারেন, কিন্তু আপনি যা জানেন তাকে কোনো অজানা মাত্রায় প্রয়োগ করতে পারবেন না। এই কারণেই আমি বলবো পাশ্চাত্য সমাজ দীর্ঘদিন ধরে ট্রেডমিলের ওপর রয়েছে। তারা অনেক ছুটেছে, চনমনে হয়েছে, কিন্তু কোথাও পৌঁছায়নি। ফিটনেস অবশ্যই বেড়েছে। মানুষ সাধারণত নিজেকে একটি মিথ্যা কাল্পনিক পরিচয়ে আবদ্ধ করে নিতে পছন্দ করে। যেমন ধরুন, পেনসিলভেনিয়াতে একটি বড় বাড়ি, সাদা রঙের পাঁচিল দেয়া, এটাকে একটা সামাজিক স্ট্যাটাস মানা হয়। সবাই এই ধরনের একটা স্ট্যাটাসে কেন পৌঁছাতে চায়? কারণ এটা এমন একটা সমাজ যেখানে এই রোল মডেলের ধারণাটা মূলত পশ্চিম থেকে এসেছে।
তো কয়েক মাস আগে এখানকার একজন আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন এবং সেই ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করেন, আপনার রোল মডেল কে সদ্গুরু? আমি বললাম, আমি মডেলদের সাথে রোল করি না। এরকম ধারণা আমার কখনো আসেনি। আমার কখনো মনে হয়নি যে অন্যের আদলে কিভাবে আমি নিজেকে গড়ে তুলব। এটা আমাদের কখনোই মনে হয়নি, কারণ প্রাচ্যে সবসময় এটা ভাবা হতো যে কিভাবে অন্তর্মুখী হওয়া যায় এবং ভিতরের গভীর সম্ভাবনাকে আবিষ্কার করা যায়, কখনোই বাইরের কারোর মতো হওয়া নয়। এটা এমন যা ভারতের প্রাকৃতিক তত্ত্বের মধ্যেই আছে যে আপনি অন্য কেউ হতে পারবেন না, অন্য কেউ নয়, শুধু নিজের মতোই হতে পারবেন। আর কিভাবে নিজেকে পূর্ণ সম্ভাবনায় পরিণত করবেন, পূর্ণ বিকশিত করবেন, সেটাই সবকিছু। ঐতিহ্যগত কিছু যৌগিক উদাহরণ হলো, যদি একটা আম গাছ একটা নারকল গাছের দিকে তাকিয়ে মনে করে নারকল গাছটা কত লম্বা এবং সে নারকল গাছ হয়ে উঠতে চায়, সে একটা ভালো আম গাছ হবে না। তো প্রত্যেকটা জীবন তার নিজস্ব উপায়ে অনন্য এবং তার নিজস্ব একটা জায়গাও আছে। জীবনকে পরিপূর্ণ বিকশিত হতে গেলে একমাত্র জিনিস যা দরকার তা হলো প্রয়োজনীয় পুষ্টি। যদি আপনি নিজের মতোই পরিপূর্ণ হয়ে ওঠেন, একমাত্র সেটাই আপনি পারেন, অন্যথায় আপনি ভণ্ড হয়ে যাবেন। তো সমস্যা হলো, যদি আপনি আপনার বুদ্ধিকে প্রাধান্য দেন, এই দুটি জিনিস খুব সংযুক্ত। একবার যদি আপনি আপনার বুদ্ধিকে প্রাধান্য দেন, আপনার কাছে সম্পূর্ণ তথ্য থাকবে, কিন্তু তাও আপনি কিছু জানবেন না। এটাই আধুনিক শিক্ষা। আপনার কাছে প্রচুর তথ্য রয়েছে, সকলেই কিছু না কিছু বলছে। ডিনার পার্টিতে দেখবেন মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহের সঠিক দূরত্ব কত সেটা বলতে পারছেন, আরো অনেক কিছু জানেন, কিন্তু এর প্রাসঙ্গিকতা কি? ব্যাপারটা এই যে আপনি তথ্য সংগ্রহ করতে পারেন। যখন আপনার কাছে তথ্য থাকে, তখন আপনি আপনার মধ্যে একটা মিথ্যে ধারণা অনুভব করেন যে আপনি সবকিছুই জানেন, কিন্তু আসলে কিছুই জানেন না। এটা আপনাকে আর্থিক বাজারে সাহায্য করতে পারে, কিন্তু জীবনে যা প্রয়োজন তা তথ্য নয়। যা প্রয়োজন তা হলো আপনার জীবনের সঙ্গে লিপ্ততার গভীরতা, জীবনের অভিজ্ঞতা, জীবনের সম্মুখীন হওয়া প্রয়োজন। এটা শুধু জেনে হয় না। আপনি যদি একটা বই পড়ে মনে করেন আপনি জীবনকে জেনে ফেলেছেন, বা মাথার মধ্যে কিছু ভেবে নিয়ে যদি মনে করেন এটা জেনে গেছেন, না, এর অভিজ্ঞতা লাভ করতে হবে। আপনার অভিজ্ঞতার গভীরতা এই জীবনকে গড়ে তোলে। তাই যদি বুদ্ধির দ্বারা পরিচালিত হন, অনুকরণ একটি স্বাভাবিক প্রক্রিয়া, আর সেখান থেকেই রোল মডেল আসে। আমি কি একটা গল্প বলতে পারি? অবশ্যই। আমি সবসময় অনুমতি নিই, কারণ যে মুহূর্তে আমি একদা বলে শুরু করি, অনেকেই মনে করেন এটা ঘুমানোর সময়। একমাত্র ওই সময় কেউ তাদের গল্প বলেছিল। তো 20 শতকের প্রথম দিকে এটা ঘটেছিল, 1910 সাল নাগাদ। একজন ব্যক্তি ছিলেন যার নাম টুপিওয়ালা। টুপিওয়ালা মানে টুপি বিক্রেতা। কখনো মানুষের দ্বিতীয় নাম তাদের ব্যবসার ইঙ্গিত দেয়। তো তিনি গ্রীষ্মকালীন গরমে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে ঘুরে টুপি বিক্রি করতেন। এক বিকেলে ক্লান্ত বোধ করলে তিনি একটি গাছের নিচে গিয়ে বসলেন, তার সঙ্গে রাখা কিছু স্বল্প মধ্যাহ্নভোজ খুলে খেলেন, আর তারপর ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন এবং আতঙ্কিত দৃষ্টিতে দেখলেন সব টুপিগুলি চলে গেছে। সব জায়গায় খুঁজলেন তিনি, কোথাও টুপি পেলেন না। যখন সম্ভাব্য সবকিছু করেন আর তারপর কি করতে হবে বুঝতে পারেন না, তখন প্রার্থনা করেন। তো তিনি উপরের দিকে চেয়ে প্রার্থনা করতে গিয়ে দেখলেন একদল বানর সব টুপিগুলো পরে বসে আছে। তাদের দিকে তাকিয়ে চিৎকার করলেন, তারাও চিৎকার করল। তিনি তাদের গালি দিলেন, তারাও তাদের ভাষায় গালিগালাজ করল। তিনি হাতের কাছে যা পেলেন তাই ছুঁড়তে লাগলেন, তারাও যা পেল তাই ছুঁড়তে লাগলো। প্রচণ্ড হতাশ হয়ে কি করবেন বুঝতে না পারে তিনি টুপিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। সব বানররাও তাদের টুপি মাটিতে ছুঁড়ে ফেলে দিল, আর তিনি সেগুলি তুলে নিয়ে আবার নিজের কাজে চলে গেলেন। 2013 সালের 21শে ডিসেম্বর অন্য একজন মানুষ ঘুরে ঘুরে টুপি বিক্রি করছেন। ঘটনাচক্রে তার নামও টুপিওয়ালা। আর এক মধ্যাহ্নে তিনি গিয়ে গাছের নিচে বসে তার এলাহি মধ্যাহ্নভোজ খেলেন। 21 শতক জানেন তো। আর অবিলম্বে ঘুমিয়েও পড়লেন। কিছুক্ষণ পরে জেগে উঠে দেখলেন টুপি নেই। তিনি এদিক ওদিক না তাকিয়ে সোজা ওপরের দিকে তাকালেন। একদল বানর টুপি পরে বসেছিল। তিনি উঠে দাঁড়িয়ে নেচে উঠলেন, তারাও সবাই নেচে উঠল। তিনি মজার মুখভঙ্গি করলেন, তারাও মুখভঙ্গি করল। তিনি যা চেয়েছিলেন সব মজাই করলেন। তারপর সবশেষে টুপিটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। একটি বেবুন হঠাৎ দ্রুত নেমে এলো, টুপিটা তুলে নিয়ে তার দিকে হেঁটে গেল
এবং তার মুখে সজোরে থাপ্পড় মেরে বলল, বোকা, তুই মনে করিস দাদু তোর একারই ছিল? সুতরাং যথেষ্ট প্রমাণ আছে, প্রমাণ রয়েছে যে বানরেরও বিবর্তন হচ্ছে, ঠিক আছে? আপনার বুদ্ধির সীমাবদ্ধতা নিয়ে চললে আপনি এখনও একজন শিকারী এবং সংগ্রহকারী। হয়তো জীবজন্তুর মাংস, চামড়া, হাড় বা দাঁতের টুকরো সংগ্রহের পরিবর্তে আপনি আজ তথ্য সংগ্রহ করেন। আপনি মঙ্গল এবং সূর্যের কত দূরত্ব তা জানেন, বা এটা ওটা জানেন। তবে এই সংগ্রহ যে করেন, বুদ্ধির মূল প্রকৃতি হল সংগ্রহ করা। সংগ্রহ করার মাধ্যমে যদি আপনি এতটা সংগ্রহ করে থাকেন যে ব্যক্তির কাছে এর তুলনায় কম আছে, তার চেয়ে নিজেকে ভালো মনে হয়। কিন্তু জীবনের অভিজ্ঞতায় আপনি আরো ভালো অনুভব করেন না। তো যদি এতটা সংগ্রহ করে থাকেন, যদি অন্য ব্যক্তি আপনার থেকে বেশি সংগ্রহ করেন, তবে তার সামনে আপনি নগণ্য হয়ে যাবেন। তাই সংগ্রহের তুলনা সব সময় আসবে, আপনার নিজস্ব সংগ্রহের কোনো অর্থ নেই। এটা শুধু আপনার চেয়ে অন্যের সংগ্রহ কতটা কম তার সঙ্গেই সম্পর্কিত। বা অন্য কথায়, আপনি অন্যের ব্যর্থতা, অক্ষমতাকে উপভোগ করতে শুরু করেন। তো এটাই হলো বুদ্ধির প্রকৃতি, কারণ এটা বেঁচে থাকে আপনার সংগ্রহের ওপর। সদ্গুরু, আমরা চুপ করে থাকলেও বুঝতে পারি মনটা যেন উথাল পাথাল করেই চলেছে। মনটা যেন ভূত ভবিষ্যৎ সব কিছুর কথা চিন্তা করে যাচ্ছে। এমন সব কথা মাথায় আসছে যেগুলো ভেবে আমাদের কোনো লাভই হবে না। তো আমি জানতে চাই যে কি করে এই ব্যাপারটাকে থামানো যায়। মনকে চিন্তাহীন রাখা নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়েছে। থটলেসনেস, চিন্তাহীনতা, এরকম কথা এর আগেও অনেকবার অনেক জায়গাতেই শোনা গেছে। আর এই শব্দগুলোকে অনেকেই ভুল বুঝেছেন। সেই থেকেই মানুষের মধ্যে নিজের মনকে, নিজের ভাবনা চিন্তাকে থামানোর চেষ্টা শুরু হয়েছে। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পরে মানুষের মস্তিষ্ক আজকে এই পর্যায়ে পৌঁছেছে। তাই নয় কি? লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতির অসামান্য কাজের ফলে আজকে আমাদের মস্তিষ্ক উন্নত চিন্তা ভাবনা করার স্তরে পৌঁছেছে। আর সেটা এখন তোমরা থামাতে চাইছো। কেন থামিয়ে দিতে চাইছো বলো তো? যদি তোমাদের মাথায় সব সময় শুধুমাত্র এমন চিন্তা আসতো যা শুধুমাত্র সুখের অনুভূতি দেয়, তোমরা কি সেটা থামিয়ে দেবার কথা ভাবতে কি? না। যেহেতু এগুলো অপ্রীতিকর অনুভূতি তৈরি করছে, তাই তোমরা এগুলোকে থামিয়ে দিতে চাইছো। এটাই হলো প্রথম কথা। আপনারা পৃথিবীর যে কোনো জায়গাতেই যান না কেন, সবার মাথায় এটাই বসে গেছে। যদি কাউকে ধ্যান করার কথা বলা হয়, তাহলে তিনি বলেন, সদ্গুরু, আমি আমার মনকে থামাতে পারছি না। এর উত্তরে আমি বলি যে মন তখনই থামবে যখন তোমার কিডনি, লিভার, হার্ট সব কিছু থেমে যাবে। ওগুলোকে থামিয়ে দাও, মনও শান্ত হয়ে যাবে। তুমি কি সেটা থামাতে চাইবে? না। তাহলে শুধু মনটাকে থামাতে চাইছো কেন? কেন শুধু মনের বিরুদ্ধে প্রতিকূল ধারণা তৈরি হচ্ছে তোমার? হার্ট সবসময় চললেও তোমাদের তো ধ্যান করতে অসুবিধা হয় না। লিভার কার্যকরী থাকলেও ধ্যান করতে কোনো অসুবিধা নেই। কিডনি কাজ করলেও ধ্যান করতে কোনো অসুবিধা হয় না। অথচ মস্তিষ্ক তার কাজ করলেই ধ্যান করা যাবে না। মনে হয় সমস্যাটা তোমাদের বুদ্ধিমত্তায়। তাই নয় কি? এটা হলো মানুষের বুদ্ধিবৃত্তির বিরুদ্ধে নির্বোধের প্রলাপ, যে ধ্যান করতে গেলে মস্তিষ্ককে থামিয়ে দিতে হবে। না, মস্তিষ্ককে থামাবার প্রয়োজন নেই। গতকালই এই নিয়ে কথা হচ্ছিল। তোমাদের সম্ভাবিতে দীক্ষিত করব। খুব সহজ পদ্ধতি এটা। ধ্যান অভ্যাসের অনেক পদ্ধতি আছে। এটা সহজ ও শক্তিশালী পদ্ধতি। ধরো তুমি এখানে বসে আছো, তুমি দেখবে যে তোমার শরীর এখানে, অথচ মন অন্য কোথাও। তোমার সত্তা অন্য কোথাও রয়েছে। তোমার নিজের সত্তা আর মনের মধ্যে দূরত্ব তৈরি হলে মন কি ভাবছে না তা দিয়ে তখন কিছুই যায় আসে না। ব্যাপারটা যখন তুমি ট্রাফিক জ্যামে আটকে থাকো, যানবাহনের ভিড়ে ছটফট করছো, সেটা এক ধরনের অভিজ্ঞতা। কিন্তু যদি তুমি চামুন্ডি পাহাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়
বা কোনো উড়ন্ত বেলুনে চেপে আকাশ থেকে সেই একই ট্রাফিক জ্যাম দেখো, যথেষ্ট শান্তিই লাগবে। জ্যাম হয়েছে, কেন? কারণ দূরত্ব তৈরি হয়েছে, তাই নয় কি? কিন্তু নিজে আটকে থাকলে ট্রাফিক, এটা একটা ভিন্ন অভিজ্ঞতা। কিন্তু উড়ন্ত বেলুনে চেপে অনেক উপর থেকে নিচে দেখলে তুমি যখন কোনো শব্দও শুনতে পাও না, এটা দেখতে দারুণ লাগে, তাই নয় কি? হ্যাঁ কি না বলো? কারণ একটা দূরত্ব তৈরি হয়। So once there's a distance between you and your mind's activity, mind is not a problem. Mind is a miracle, it is not a problem. মনের সঙ্গে দূরত্ব তৈরি হলে কোনো সমস্যাই থাকে না, মন একটা বিস্ময়। কিন্তু যদি সব সময় মনে ভাবনা চলে, যদি মনের ডায়রিয়া হয়, তার মানে মনকে বাজে খাবার দেওয়া হচ্ছে, তাই নয় কি? কোনো কুখাদ্য খেলে তবেই তো শরীরে ডায়রিয়া হয়, তাই নয় কি? তেমনি মনেও যদি ডায়রিয়ার মতো চিন্তার স্রোত আসে, তার মানে মনকেও ভুল উপাদান দেওয়া হচ্ছে। আসল সমস্যাটা তখনই হবে যখন তুমি নিজেকে এমন করে আবিষ্কার করবে যা আদতে তুমি নও। তখনই বুঝতে পারবে তোমার সত্তাটা আসলে শেষ হয়ে গেছে, কিচ্ছু করার থাকবে না। যত খুশি, যেরকম খুশি চেষ্টা করো, চিন্তাগুলো থামবেই না। যা তুমি নও তার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই না করে, কোনো কিছুর সাথে জড়িয়ে না গিয়ে, আইডেন্টিফাইড না হয়ে সব কিছুর সঙ্গে যদি থাকতে জানো, সব কিছুকে ব্যবহার করতে জানো, তখন তুমি এখানে বসে দেখবে তোমার মনটাও এখানে স্থির হয়ে আছে। চাইলেই ব্যবহার করতে পারো, না হলে স্থির হয়েই থাকবে। এখন তোমার হাতগুলো এরকম আছে, হাতগুলো শক্ত করে না ধরলে কি এমনি এমনি ঘুরে বেড়াবে? না, তুমি এভাবে রাখতে পারো, এভাবে রাখতে পারো, আবার চাইলে এভাবেও রাখতে পারো। এটা ব্যবহার করতে চাইলে ব্যবহারও করতে পারো। এটা একটা দারুণ কাজের যন্ত্র। ধরো তোমার হাতগুলো এরকম হতে থাকলো, জানো কি অনেকেরই এরকম ঘটে, হ্যাঁ কি না? ব্যাপারটা এরকম হতে থাকলে তুমি হাস্যকর হয়ে যাবে, তাই নয় কি? যদি মনের ক্ষেত্রেও এরকম কিছু ঘটে, তখনও তুমি সমান হাস্যকর। আসলে তোমার ভালো লাগে এটা ভেবে যে চিন্তাগুলোকে তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু মানুষ চাইলেই তা দেখতে পারে। খুব নিবিড়ভাবে দেখলে অবশ্যই দেখতে পাবে, তাই নয় কি? তবে কেউ দেখতে পেল কি পেল না সেটা আসল কথা নয়। আসল কথা হলো, এক্ষেত্রে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মানুষ দেখতে পেল কি পেল না তাতে সত্যি কিছু যায় আসে না। আসল কথা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কেবলই নিজের মতো আজে বাজে কাজ করে চলেছে, যেটা করাতে চাইছো সেটা কিছুতেই করছে না। সুতরাং এই মানসিক রোগের হাত থেকে যদি বাঁচতে চাও, মনকে বাজে খাবার দেওয়া বন্ধ করো। বাজে খাবার বা কুখাদ্য কথার অর্থ হলো যা তুমি আদৌ নও তার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে ফেলা। যদি তুমি এখানে বসে থাকো, যদি তুমি নিজেকে এটার সঙ্গে বা ওইটার সঙ্গে একাত্ম করে না ফেলো, তাহলেই সব কিছু ঠিক থাকবে। তখন মন সেই কাজটাই করবে যা তুমি করাতে চাইছো, আর কাজ না থাকলে চুপচাপ বসে থাকবে। আসলে যেমন হওয়া উচিত। মন কখনোই তার নিজের কথা তোমাকে শোনাতে পারে না, বরং তুমি যা চাইবে মন সেটাই করবে, আর এটাই তো হওয়ার কথা। তা না হলে সব কিছু তালগোল পাকিয়ে যাবে। আপনি বলেন যে আপনি আর আপনার শরীর এই দুটো সবসময় একসাথে থাকা উচিত, সেটা আমার কাছে স্পষ্ট। কিন্তু মন তো অন্যদিকে যায়, মন সবসময় আপনার সাথে থাকে না। আপনি এখানে বসে আছেন, কিন্তু আপনার মন অন্য কোথাও থাকতে পারে। তো মন কখনো কখনো আলাদা থাকে, আবার ধরুন মানে কখনো কখনো আপনার সাথে থাকে। তো এটা আমার প্রথম প্রশ্ন। আর পরে একটা একটা করে যাওয়া যাক। তোমার মন কোথাও যায় না, এটা এখানে এখানে থেকেই কিছু একটা ভাবছে। কোথাও কি যাচ্ছে? মন কোথাও যায় না, এটা এখানেই আছে, অন্য কিছু ভাবছে, কিন্তু এখানেই আছে, তাই নয় কি? না তোমার শরীর কোথাও যায়, না তোমার মন কোথাও যায়, না তুমি কোথাও যাও। এরা প্রত্যেকেই একত্রিত হয়ে থাকে। তুমি যদি কিছু করতে চাও, তাহলে এমন কিছু করো যা সব ক্ষেত্রেই কার্যকরী হবে। এটাকে ওটাকে সেটাকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না, এরা একত্রেই থাকে, তাই নয় কি? তোমার মন কোথাও যায় না। তুমি কি তাকে হারিয়ে ফেলেছ?
তুমি শুধুমাত্র তোমার মনের কল্পনার দ্বারা প্রতারিত হয়ে যাচ্ছ। এটা এখানেই আছে, আর কিছু একটা কল্পনা করছে। তোমার মন কোথাও যাচ্ছে না, কিন্তু তুমি নিজেকে জড়িয়ে এত বিভ্রান্ত হয়ে আছো যে তুমি ভাবছো মন বুঝি অন্য কোথাও চলে যাচ্ছে। মন কোথাও যায় না, এটা এখানেই আছে, তাই নয় কি? তোমাকে এটা বুঝতে হবে। তোমার মনে এই অবিরাম অনিয়ন্ত্রিত ভাবনাগুলো আসে, তার কারণ যা তুমি নাও সেই সব বিষয়গুলোর সাথে নিজেকে এক করে ফেলেছ। যখনই এমন বিষয়ের সাথে নিজেকে জড়াবে যা তুমি নও, তখনই তোমার মন অবিরাম ছটফট করবে। অসংখ্য বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে রেখে তুমি মনকে থামানোর চেষ্টা করছো। আমি তোমাকে বলছি, তুমি 10 লক্ষ বছর ধরে চেষ্টা করলেও পারবে না। এটা হতে পারে না। তুমি যদি তোমার মিথ্যে পরিচয়গুলো মুছে ফেলো, তাহলেই সেই মুহূর্তটা আসবে। মন একটা আয়না হয়ে উঠবে, সে কিছু বলবে না, শুধু প্রতিবিম্ব দেখিয়ে দেবে। এটাই মনের কাজ। তোমার মন একটা যন্ত্র। এটা সেই সময় ভালোভাবে কাজ করে যখন স্বচ্ছতা আসে, তাই নয় কি? তাই তো? তোমার মন এখানে নানা রকম মজাদার জিনিসের স্বপ্ন দেখতে আসেনি। এটা জীবনের বিচ্যুতির নমুনা। তোমার মন এখানে তোমাকে জীবনের পথে স্বচ্ছতা দিতে এসেছে। কিন্তু এই মুহূর্তে মন বিভ্রান্তির একটা বড় গোলক হয়ে গেছে। এর সহজ কারণ হলো তুমি এমন বিষয়ের সাথে জড়িয়ে আছো যা তুমি আদৌ নও, অথচ তুমি তাকে বাঁধার চেষ্টা করছো, কিন্তু এগুলোকে ধরে রাখা যায় না। তুমি খুব খারাপ খাবার খেয়েছো, এখন তোমার পেটে গ্যাস হয়েছে। তুমি এটা ধরে রাখতে পারো না। তুমি খারাপ খাবার খেয়েছো, এটা তারই পরিণাম। You got wrongly identified with too many things. Now this is going on endlessly. You cannot stop it. It doesn't matter what you do. মিথ্যে বিষয়ে জড়িয়ে থাকার জন্যই এগুলোকে থামাতে পারবে না। ঈশ্বরকে ভাবো, তিনি নিজেই তোমাকে নানান জায়গায় নিয়ে যাবেন। এখন তুমি এখানে বসে আছো আর চেষ্টা করছো ধ্যানস্থ হবার, কিন্তু তোমার মনের মধ্যে বার বা রেস্টুরেন্ট বা বন্ধু বা সিনেমা বা অন্য কিছু চলছে। এদিকে সবাই বলছে ঈশ্বরের কথা ভাবো, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি যদি রাম বা কৃষ্ণের কথা ভাবো, তাহলে দেখবে তুমি রামের সাথেই সিনেমা দেখতে গেছো। এটাই মনের স্বভাব। রাম নিজে তোমাকে বারে নিয়ে যাবে, রাম নিজে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। তুমি এটা থামাতে পারবে না, কারণ তুমি এমন কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছ যেখান থেকে পরিত্রাণের উপায় নেই। তাহলে এখন যেটা করতে হবে, মনকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে যা তুমি নও সে বিষয়ে সচেতন হতে হবে। এই মুহূর্তে তোমার সবচেয়ে মৌলিক পরিচয় দিয়ে শুরু করি, যা তোমার শরীর। তোমার পরিচয় তোমার শরীর। তুমি যে পোশাকগুলো পরে আছো, তোমার চুলের ধরন, এমনকি তোমার দাড়িও, তাই নয় কি? ভীষণভাবে জড়িয়ে আছো, তাই নয় কি? তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার শিক্ষা, তোমার ধর্ম, অসংখ্য পরিচয় তোমার। এই এত অসংখ্য পরিচয় নিয়ে তুমি একটা শান্ত মন চাও, সেটা একেবারেই অসম্ভব। এই জন্যই আমরা তোমাকে একটা পদ্ধতি দিয়েছি যার নাম শূন্য, যেখানে তুমি মন থেকে সামান্য দূরত্ব তৈরি করতে পারো। একবার দূরত্ব তৈরি হলে মন যতই চঞ্চল হোক কোনো সমস্যা নেই। এটাই মনের সঙ্গে বিচ্ছিন্নতা। যখনই তুমি মন থেকে বিচ্ছিন্ন হবে, তখনই অন্য পরিচয় থেকেও বিচ্ছিন্ন হবে, কারণ মনই তো আমাদের আসল পরিচয় তৈরি করে দেয়, তাই নয় কি? সুতরাং সব কিছু নিয়ে ভাবার চেষ্টা করো না, শুধু যন্ত্রটাকে কাজে লাগাও। অনেক কিছু ঘটবে, এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করোনি।